ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি ক্লাস 11-এর রাষ্ট্রবিজ্ঞানের প্রথম চ্যাপ্টারের আমি শর্ট কোশ্চেনের উপর কোশ্চেন করব এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। এর আগে একটা ভিডিও আমি করেছি, সেখানে প্রথম চ্যাপ্টারের কিছু শর্ট কোশ্চেন নিয়ে এবং দ্বিতীয় চ্যাপ্টারের বেশ কিছু শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। কিন্তু আজকের ভিডিওতে প্রথম চ্যাপ্টারের রাষ্ট্রবিজ্ঞানে যে বেসিক কতগুলো জিনিস আছে, যেগুলো রাষ্ট্রবিজ্ঞান পড়তে গেলে আমাদের শিখতেই হবে, সেই বেসিক জিনিসগুলোর উপর আমি প্রশ্ন করব এবং তার উত্তর দেব। আমার ফার্স্ট কোশ্চেন হলো, পলিটিক্স গ্রন্থের রচয়িতা কে? পলিটিক্স গ্রন্থের রচয়িতা গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। কাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়? গ্রিক দার্শনিক অ্যারিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। পলিস, POLIS, পলিস শব্দের অর্থ কী? পলিস শব্দের অর্থ হলো নগর রাষ্ট্র বা ইংরেজিতে সিটি স্টেট। পলিস শব্দের ব্যাখ্যা কে প্রথম কোন গ্রন্থে দিয়েছেন? পলিস শব্দের প্রথম ব্যাখ্যা দিয়েছেন অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে, এবং তিনি এই গ্রন্থেই পলিস শব্দটি প্রথম উল্লেখ করেছেন। অ্যারিস্টটলের গুরু কে? অ্যারিস্টটলের গুরু সক্রেটিস, অ্যারিস্টটলের গুরু হলো প্লেটো, অর্থাৎ অ্যারিস্টটল প্লেটোর ছাত্র ছিলেন। প্লেটোর গুরু কে? প্লেটোর গুরু সক্রেটিস, অর্থাৎ সক্রেটিসের ছাত্র প্লেটো, প্লেটোর ছাত্র অ্যারিস্টটল। এই তিনজনের মধ্যে গুরু শিষ্য সম্পর্ক ছিল, শিক্ষক ছাত্রের সম্পর্ক ছিল। বিশ্বের প্রথম রাষ্ট্র দার্শনিক হিসাবে পরিচিতি লাভ করেন বা বিশ্বের প্রথম রাষ্ট্র দর্শনের জনক কে? প্লেটো। দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতা কে? দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতা প্লেটো। দ্য স্টেটসম্যান গ্রন্থের রচয়িতা কে? দ্য স্টেটসম্যান গ্রন্থের রচয়িতা হলেন প্লেটো। দ্য লজ গ্রন্থ কে লিখেছেন? প্লেটো। সিটি স্টেট, প্রথম এই নগর রাষ্ট্রের কথা, সিটি স্টেটের কথা কে বলেছেন? অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে। আধুনিক সার্বভৌমিকতার জনক কাকে বলা হয়? আধুনিক সার্বভৌমিকতার জনক হলেন ফরাসি দার্শনিক বোদা বা বোদিন। বোদিন কোন গ্রন্থে এই আধুনিক সার্বভৌমিকতার তত্ত্ব উল্লেখ করেন? 6 বুকস অন রিপাবলিক গ্রন্থে। দুজন ভাববাদী দার্শনিক এর নাম উল্লেখ করো। অ্যারিস্টটল, প্লেটো প্রাচীনকালের এরা ভাববাদী দার্শনিক, আধুনিক কালে কান্ট ভাববাদী দার্শনিক হবে, হেগেল, TH গ্রিন, এদের নাম আমরা বলতে পারি। নেক্সট কোশ্চেন, দুজন ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী রাষ্ট্রবিজ্ঞানীর নাম। দুজন ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী রাষ্ট্রবিজ্ঞানী হলেন ইংল্যান্ডের বেনথাম, ইংল্যান্ডের জেমস মিল, আবার ইংল্যান্ডের জন স্টুয়ার্ট মিল। তিনজনের নাম আমরা উল্লেখ করলাম। ইউরোপের নবজাগরণের পথিকৃৎ কাকে বলা হয়? ইউরোপের নবজাগরণের পথিকৃৎ বলা হয় ইটালির চিন্তাবিদ ম্যাকিয়াভেলিকে। ম্যাকিয়াভেলিকে কি
নবজাগরণের সন্তান বলা যায়? এর উত্তরে বলবে যে বলা যায়। ম্যাকিয়াভেলি আধুনিক রাজনৈতিক চিন্তা পথ দেখিয়েছেন। তিনি রাজনীতিকে ধর্ম এবং নৈতিকতা থেকে মুক্ত করে আলাদাভাবে ব্যাখ্যা দিয়েছেন। এই জন্য তিনি আধুনিক রাষ্ট্রচিন্তার জনক। আর তার পাশাপাশি তার উপরও নবজাগরণের প্রভাব পড়েছে। তখন একটা যুগসন্ধিক্ষণ, সামন্ততন্ত্রের পতনের সময় সামন্ততন্ত্র বিদায় নিচ্ছে, আর আধুনিক যুগের সূচনা হচ্ছে। শিল্পায়ন হয়েছে, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, দর্শন সব কিছুতে একটা পরিবর্তন আসছে। ঠিক সেই যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়েই ম্যাকিয়াভেলি তার তত্ত্ব রচনা করেছেন। সুতরাং তিনি যে নবজাগরণের দ্বারা প্রভাবিত হননি এই কথা আমরা বলতে পারি না। নেক্সট কোশ্চেন, গণ সার্বভৌমিকতা, পপুলার সভরেন্টি বা জনগণের সার্বভৌমিকতা তত্ত্বের প্রবক্তা কে? গণ সার্বভৌমিকতা তত্ত্বের প্রবক্তা হলেন ফরাসি দার্শনিক রুশো। এ থিওরি অফ জাস্টিস এই গ্রন্থের রচয়িতা কে? এ থিওরি অফ জাস্টিস এই গ্রন্থটি 1971 সালে মার্কিন চিন্তাবিদ জন রলস লিখেছেন। জন রলস উদারনীতিবাদী, নয়া উদারনীতিবাদী। দেখো, উদারনীতিবাদের 3টি ভাগ আছে। একটা হলো সাবেকি উদারনীতিবাদী, 1930 সালের আগ অবধি যে উদারনীতিবাদ চলেছে সেই উদারনীতিবাদটাকে বলা হয় সাবেকি উদারনীতিবাদ। আর 1930-এ যখন বিশ্বে, বিশেষ করে আমেরিকা যুক্তরাষ্ট্রে চরম অর্থনৈতিক সংকট ও মন্দা দেখা দেয়, তখন উদারনীতিবাদকে, পুঁজিবাদী ব্যবস্থাকে টিকিয়ে রাখতে হবে। পুঁজিবাদ চরম বিপদে পড়েছে। পুঁজিবাদের সঙ্গে উদারনীতি রাজনৈতিক তত্ত্বের ঘনিষ্ঠতা আছে। অর্থাৎ পুঁজিবাদ উদারনীতিবাদকে, উদারনীতি অর্থনৈতিক ব্যবস্থাকে গ্রহণ করেই তার প্রতিষ্ঠা এবং তার বিকাশ। সুতরাং এই সময়ে নতুন একটা ধারণা উদারনীতিবাদের মধ্যে প্রচলিত হয়। যেমন সাবেক উদারনীতিবাদে অবাধ ব্যবসা বাণিজ্য এবং তার সঙ্গে সঙ্গে তোমার পুলিশি রাষ্ট্র, অর্থাৎ পুলিশি রাষ্ট্র কাকে বলে? রাষ্ট্র শুধু আইন শৃঙ্খলা রক্ষা করবে, এই দায়িত্বটা রাষ্ট্র পালন করবে। কিন্তু রাষ্ট্রের এই দায়িত্বটুকুতে তখন যে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে আমেরিকা তথা পুঁজিবাদী দেশগুলোতে, তখন তোমার ব্যাপক শ্রমিক আন্দোলন হচ্ছে। পুঁজিবাদের বিরুদ্ধে একটা লড়াই সংগ্রাম শুরু হয়ে গেছে। সেই মুহূর্তে তোমার শ্রমিকদের আন্দোলনকে প্রশমিত করার জন্যে, পুঁজিবাদী ব্যবস্থাকে আরও সুদূর প্রসারী রাখার জন্যে, টিকিয়ে থাকার জন্যে নতুন একটা ধারণা, যে ধারণাতে লোকে বিশ্বাস করবে ধারণাকে, সেটা হলো ওয়েলফেয়ার স্টেট। এটাকে বলা হচ্ছে আধুনিক উদারনীতিবাদ। তা 1930-এর দশক থেকে 1970 দশক পর্যন্ত এই যে উদারনীতিবাদ, এটা হচ্ছে আধুনিক উদারনীতিবাদ। আধুনিক উদারনীতিবাদে তোমার রাষ্ট্রের চরিত্রকে তুলে ধরা হলো ওয়েলফেয়ার স্টেট, অর্থাৎ জনকল্যাণকর রাষ্ট্র। রাষ্ট্র আগে 30-এর দশকের আগে রাষ্ট্র রাষ্ট্রের মধ্যে আভ্যন্তরীণ ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা বজায় রাখত, আর বৈদেশিক ক্ষেত্রে দেশকে রক্ষা করত। কিন্তু এখন রাষ্ট্র বৈদেশিক ক্ষেত্রে দেশকে রক্ষা করবে, আভ্যন্তরীণ ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা বজায় রাখবে, তার পাশাপাশি জনকল্যাণমূলক কাজ করবে। সেখানে অর্থনীতিতে ব্যক্তি মালিকানার পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানাকেও গুরুত্ব দেওয়া হয়েছে। এই উদারনীতিবাদের আবার এই উদারনীতিবাদ সংকটে পড়ে। ওয়েলফেয়ার স্টেট
এটা বিরাট সংকটের সম্মুখীন হয় 60-এর দশকে। তো এই সময় আমেরিকাতে কিছু চিন্তাবিদ জন রলস, নোজিক, হায়েক এরা ব্যাখ্যা দিলেন যে রাষ্ট্রের যে ওয়েলফেয়ার রাষ্ট্র, এই রাষ্ট্র কিন্তু অনেক কাজ করছে, কাজ করে পেরে উঠছে না, আর রাষ্ট্রীয় উদ্যোগে যে উৎপাদন হচ্ছে সেখানে লোকসান হচ্ছে। তাই রাষ্ট্রের কাজ কমাইতে হবে, রাষ্ট্রের কাজের পরিধি কমাইতে হবে, রাষ্ট্রকে এত দায়িত্ব নিলে হবে না। আর পূর্বে যে ব্যক্তি মালিকানা ছিল, অবাধ ব্যবসা বাণিজ্য ছিল সাবেকি উদারনীতিবাদে, সেটাকে আবার গুরুত্ব দিতে হবে। তাহলে এই নয়া উদারনীতিবাদী এদেরকে বলা হচ্ছে নোজিক, হায়েক, জন রলসকে। এইদের সীমাবদ্ধ রাষ্ট্রের কথা বলছেন, অর্থাৎ রাষ্ট্রের কাজের পরিধি কমাইতে হবে। অবাধ ব্যবসা বাণিজ্যের জায়গায় খোলা বাজার অর্থনীতি কথা এরা উল্লেখ করেছেন। এরা হলো নয়া উদারনীতিবাদী। নেক্সট প্রশ্ন, অ্যানার্কি, স্টেট অ্যান্ড ইউটোপিয়া, এই গ্রন্থটা কে লিখেছেন? নয়া উদারনীতিবাদী আমেরিকারই নয়া উদারনীতিবাদী রবার্ট নোজিক, এবং এই গ্রন্থটা লিখেছেন 1974 সালে। নেক্সট প্রশ্ন, সার্বভৌম ক্ষমতাকে খর্ব করে রাষ্ট্রকে একটি বাজার কেন্দ্রিক সংগঠনে পরিণত করেছে কোন বিষয়, কোন প্রক্রিয়া? বিশ্বায়ন প্রক্রিয়া। এটা 90 দশক থেকে বিশ্বের বহু দেশে এই বিশ্বায়ন প্রক্রিয়াকে চালু করা হয়েছে। ভারতে বিশ্বায়ন প্রক্রিয়া কবে থেকে শুরু হয়েছে? তার উত্তরে বলবে, ভারতে বিশ্বায়ন প্রক্রিয়া শুরু হয়েছে 1991 সাল থেকে। ভারত নয়া অর্থনীতি গ্রহণ করেছে, গ্লোবালাইজেশন, বিশ্বায়ন প্রক্রিয়া। এটা 80 দশকের প্রথম থেকেই চীন গ্রহণ করেছে, এবং বিশ্বের উন্নত অনেক দেশ এই প্রক্রিয়াটাকে গ্রহণ করেছে 80 দশকের শেষে। যাই হোক, এরপরে বিশ্বায়ন প্রক্রিয়া কি যদি বলে, তাহলে তোমরা এক কথায় কি বলবে? যে অর্থনীতি, সামাজিক, রাজনৈতিক, শিক্ষা, সংস্কৃতি প্রভৃতি ক্ষেত্রে এটাকে বিশ্বব্যাপী সম্প্রসারিত, কোনো একটা দেশে নয়, কয়েকটা দেশের মধ্যে সীমিত না রেখে বিশ্বব্যাপী সম্প্রসারিত করার একটা প্রক্রিয়া, তাকেই বলে বিশ্বায়ন। পরের প্রশ্ন, উত্তর আধুনিকতাবাদ কি? উত্তর আধুনিকতাবাদের তত্ত্বের দুজন প্রবক্তা, আমরা এক্ষেত্রে বলবো ফুকো আর জ্যাকুইস দেরিদা। দেখো, আধুনিকতাবাদ যেটা মডার্নাইজেশন, সেখানে তোমার বলা হয়েছে কি, যে পাওয়ার হচ্ছে মূল বিষয়, আর পশ্চিমী দেশগুলো তাদের পাওয়ারটাকে দেখাতে চায় এশিয়ান, আফ্রিকান এবং লাতিন আমেরিকার দেশগুলোর উপরে, এবং তারা যে পাওয়ারটাকে ব্যবহার করছে, তারা যা কিছু তৈরি করছে সব কিছু চাপিয়ে দিচ্ছে, এবং সেটাকে উন্নত মনে করে চাপিয়ে দিচ্ছে। এবং তারা ওয়েস্টার্ন যে পলিটিক্যাল কালচার, ওয়েস্টার্ন পাওয়ারটাকে লাতিন আমেরিকার অনুন্নত উন্নয়নশীল তৃতীয় বিশ্বের দেশ এবং এশিয়ার অনুন্নত উন্নয়নশীল তৃতীয় বিশ্বের দেশগুলিকে, এবং এশিয়া তোমার আফ্রিকার অনুন্নত তৃতীয় বিশ্বের দেশগুলোকে অনুকরণ করতে শেখায়। এবার উত্তর আধুনিকতাবাদীরা বলছেন যে নলেজ ইজ ট্রুথ নয়, বা নলেজ ইজ ট্রুথ নয়, এটা খুব বিপজ্জনক, পাওয়ারটা খুব বিপজ্জনক, মানে পাওয়ার সেন্ট্রিক পলিটিক্স খুব বিপজ্জনক। ফুকোর মতে পাওয়ার যেমন আছে তেমনি বিরোধ আছে, এই পাওয়ারকে কেন্দ্র করেই কিন্তু বিশ্বে আজকে বিরোধ দেখা দিয়েছে, বিশ্বের শান্তির পরিবেশ বিঘ্নিত হচ্ছে, সাম্রাজ্যবাদ নয় সাম্রাজ্যবাদে
রূপান্তরিত হয়েছে, উপনিবেশবাদ নয়া উপনিবেশবাদে রূপান্তরিত হয়েছে। এর ফলে কি হচ্ছে যে একটা মানে রাজনৈতিক যে বিশ্বাস, হ্যাঁ, এই যে পাওয়ারের যে রাজনৈতিক বিষয়, পাওয়ার ইডিওলজি, পলিটিক্যাল কনসেপ্ট, পাওয়ার ইডিওলজি, পলিটিক্যাল কালচার, এটা সোশ্যালাইজেশনের মাধ্যমে উন্নত দেশগুলো লাতিন আমেরিকা, এশিয়া, আফ্রিকার দেশগুলির উপরে চাপিয়ে দিচ্ছে, এটা ঠিক নয়। তাই প্রতিষ্ঠিত যে রাজনৈতিক মানে বিশ্বাস, ফেথ, ইডিওলজি ওয়েস্টার্ন কান্ট্রিগুলো, ওয়েস্টার্ন থিঙ্কাররা আজকে এ সমস্ত দেশে চাপিয়ে দিচ্ছে, এটা উচিত না। তাদের বক্তব্য যে নতুন সামাজিক আন্দোলনকে গুরুত্ব দিতে হবে, নারীবাদী আন্দোলনকে গুরুত্ব দিতে হবে, পরিবেশের উপর যে আন্দোলন চলছে সেগুলিকে গুরুত্ব দিতে হবে। এই হচ্ছে তোমার উত্তর আধুনিকতাবাদীদের বক্তব্য। উত্তর আধুনিকতাবাদীদের মতে সবকিছুকে আলাদা আলাদা করে বিশ্লেষণ করতে হবে। গাছের পাতা সব সবুজ, আমি বলে দিলাম গাছের পাতাগুলি সবুজ, তা না, গাছের পাতার মধ্যে ধূসর কালার আছে, কোনোটা অন্য কালার আছে, এইভাবে বিশ্লেষণ করতে হবে। সুতরাং এই যে উত্তর আধুনিকতাবাদ, এটা পরিবেশ আন্দোলনের সঙ্গে, সামাজিক আন্দোলনের সঙ্গে, নারীবাদী আন্দোলনের সঙ্গে বিশেষভাবে যুক্ত। নেক্সট প্রশ্ন, গভর্নমেন্ট, এই যে শব্দটা সরকার, গভর্নমেন্ট, এটা কোন শব্দ থেকে এসেছে? গ্রিক শব্দ পলিটি থেকে এসেছে। কনস্টিটিউশন, সংবিধান, এটা কোন শব্দ থেকে এসেছে? পলিটিশিয়া, পলিটিশিয়া এই শব্দ থেকে এসেছে। এবার আমরা জানবো পলিটিক্স সম্পর্কে। পলিটিক্স খুব দরকার, জানা দরকার, খুব প্রচলিত শব্দ পলিটিক্স। পলিটিক্সের ন্যারো সেন্সে পলিটিক্স, অর্থাৎ সংকীর্ণ অর্থে পলিটিক্স। সংকীর্ণ অর্থে পলিটিক্স কি? পলিটিক্যাল পার্টিগুলির ক্ষমতা অর্জনের কৌশলকে বলা হয় পলিটিক্স। রাজনৈতিক দলগুলির ক্ষমতা অর্জনের কৌশল বা পদ্ধতিকে বলা হয় রাজনীতি। দ্বিতীয়ত আবার কেউ কেউ বলেন যে ন্যায়নীতি বিসর্জন দিয়ে, ন্যায়নীতি ত্যাগ করে অসৎপথ উপায়ে ব্যক্তিগত সুযোগ সুবিধা লাভের উপায়কে পলিটিক্স বলা হয়। ন্যায়নীতি ধারে কাছে না গিয়ে ব্যক্তিগত সুযোগ সুবিধা লাভের জন্য যে উপায় গ্রহণ করা হয় তাকে বলে পলিটিক্স। আবার কেউ কেউ বলেন যে পলিটিক্স হলো বিরোধের মীমাংসার উপায়। বিরোধ বাঁধলো, তার মীমাংসা জন্য যেটা দরকার সেটাই হলো পলিটিক্স। এবার আমরা ব্যাপক অর্থে পলিটিক্সকে আলোচনা করব। ব্যাপক অর্থে পলিটিক্স কাকে বলে? দেখো, ব্যাপক অর্থে পলিটিক্স বলতে গেলে শুধু ক্ষমতার লড়াই না, ক্ষমতা অর্জনের চেষ্টা করতে হবে, এটা পলিটিক্স বিশ্বাস করে যে ক্ষমতায় যেতে হবে, কিন্তু অগণতান্ত্রিক পথে সংকীর্ণভাবে মিথ্যা প্ররোচিত করে জোর করে রাজনীতি ক্ষমতার দখলের লড়াই, দ্যাট ইজ নট পলিটিক্স। পলিটিক্স কি? পলিটিক্স হচ্ছে রাষ্ট্র, সরকার, আইন, আদালত, রাজনৈতিক দল নিয়ে গঠিত যে রাষ্ট্রীয় কাঠামো তৈরি হয়েছে, সেই রাষ্ট্রীয় কাঠামোকে নিয়ে যে বিষয়ে আলোচনা করে সেটাই হলো পলিটিক্স। তাহলে সংকীর্ণ অর্থে পলিটিক্স ক্ষমতা দখলের লড়াই। রাষ্ট্রীয় কাঠামোতে যে আইন ব্যবস্থা আছে, আইন যথাযথভাবে তৈরি করতে হবে। রাষ্ট্রীয় ব্যবস্থাতে যে শাসন বিভাগ আছে, সেই শাসন বিভাগ যথাযথভাবে আইনকে প্রয়োগ করবে নিরপেক্ষভাবে। শাসন বিভাগ এক্সিকিউটিভ অর্গান গভর্নমেন্টের নির্দেশ দিবে প্রয়োজনে ভালো কাজের জন্য।
আর আইন বিভাগ, সরকার এবং 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 শাসন বিভাগ যদি কোনো অন্যায় কাজ করে, যথাযথভাবে দায়িত্ব পালনে অপারগ হয় বা খারাপ কাজ করে, তার জন্য বিচার ব্যবস্থা আদালত বিচার করবে। আবার রাজনীতির দল ছাড়া গণতন্ত্র চলে না। গণতন্ত্রে পলিটিক্যাল সিস্টেমের প্রাণবায়ু হচ্ছে পলিটিক্যাল পার্টি। তো এর সঙ্গে ব্যাপক অর্থে পলিটিক্স, এই বিষয়টা যুক্ত থাকতে হবে। এবার আমরা দেখব যে মার্ক্সবাদীদের মতে পলিটিক্স কি। মার্ক্সবাদীরা বলতে চান যে শ্রেণীভিত্তিক, শোষণ ভিত্তিক সমাজ ব্যবস্থাতে সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা থাকার ফলে অর্থনৈতিক দিক থেকে বিত্তবান শ্রেণী তারাই যে ক্ষমতা ভোগ করে, যে বিষয়টিকে ভোগ করে, সেটাই হলো পলিটিক্স। পলিটিক্স শ্রেণী শোষণের, শ্রেণী শাসনের, শ্রেণী অত্যাচারের হাতিয়ার হিসাবে পলিটিক্স ব্যবহার হয়। পলিটিক্স শ্রেণী নিরপেক্ষ নয়, শোষণহীনভাবে সমাজ গঠনের প্রক্রিয়াকে চালাবে এমন নয় পলিটিক্স। কিন্তু শ্রেণী নিরপেক্ষভাবে যদি রাষ্ট্র কাঠামো পরিচালিত হয়, সেইটাকে মার্ক্সবাদীরা স্বীকার করেছেন। মার্ক্সবাদীরা বলেন যে পলিটিক্সটা অর্থনীতির সঙ্গে যুক্ত, অর্থাৎ যাদের হাতে অর্থনৈতিক ক্ষমতা থাকে তাদের হাতে পলিটিক্স থাকে, তারা পলিটিক্সকে নিয়ন্ত্রণ করে নিজেদের স্বার্থে। নেক্সট প্রশ্ন, রাজনীতি অর্থনীতির কেন্দ্রীভূত রূপ, এই কথাটা কে বলেছেন? রাজনীতি অর্থনীতির কেন্দ্রীভূত রূপ, এটা লেনিন বলেছেন, মার্ক্সবাদী নেতা এবং তাত্ত্বিক, সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক বিপ্লবের নেতা, বলশেভিক বিপ্লবের নেতা, তিনি হলেন লেনিন। ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ, আসল নাম ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ, আসল নাম, এর ছদ্মনাম হচ্ছে লেনিন। নেক্সট প্রশ্ন, দ্য প্রসেস অফ গভর্নমেন্ট, এই গ্রন্থটি কে লিখেছেন? মার্কিন যুক্তরাষ্ট্রের আচরণবাদী চিন্তাবিদ আর্থার বেন্টলি 1908 সালে। হিউম্যান নেচার ইন পলিটিক্স, এই গ্রন্থটা কে লিখেছেন? এই গ্রন্থটি লিখেছেন গ্রাহাম ওয়ালাস। ইনিও মার্কিন আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী। গ্রাহাম ওয়ালাস 1908 সালে। নিউ অ্যাসপেক্টস অফ পলিটিক্স, এই গ্রন্থের রচয়িতা কে? আচরণবাদের জনক চার্লস মেরিয়াম, মার্কিন আচরণবাদী এবং আচরণবাদের জনক চার্লস মেরিয়াম লিখেছেন নিউ অ্যাসপেক্টস অফ পলিটিক্স, এই গ্রন্থটি। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞানের শাখা, নৃবিজ্ঞানের শাখা, প্রকৃতি বিজ্ঞানের শাখা, সমাজবিদ্যার শাখা। রাষ্ট্রবিজ্ঞান সমাজ বিজ্ঞানের শাখা, সোশ্যাল সায়েন্সের শাখা। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান স্থিতিশীল, গতিশীল? রাষ্ট্রবিজ্ঞান অবশ্যই গতিশীল, কারণ রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞানের শাখা। সমাজবিজ্ঞান ডাইনামিক, পরিবর্তনশীল। সমাজ পরিবর্তনের সঙ্গে সঙ্গে, সামাজিক বিষয়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তোমার সমাজবিজ্ঞানের পরিবর্তন হয়েছে, আর সেই সমাজবিজ্ঞানের শাখা হিসেবে রাষ্ট্রবিজ্ঞানও কিন্তু পরিবর্তনশীল, ডাইনামিক, গতিশীল। নেক্সট প্রশ্ন, দ্য পলিটিক্যাল সিস্টেম, রাজনৈতিক ব্যবস্থা, পলিটিক্যাল সিস্টেম গ্রন্থের রচয়িতাকে ডেভিড স্টন। ইনিও মার্কিন চিন্তাবিদ, ইনিও ব্যবস্থা জ্ঞাপক তত্ত্বের প্রবক্তা।
এবং আচরণবাদী এবং উত্তরাচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী। আমি এত বিস্তারিত আলোচনা এখানে দরকার নেই, তবু শিখে রাখো আর কি। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের সাবেকি বা রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন এমন 2-3 জন রাষ্ট্রবিজ্ঞানীর নাম বলো। পারবে? হ্যাঁ, গার্নার আমি আগের ভিডিওতে বলেছি, গেটেল, ক্যাটলিন, শিলি, পলজানে প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান শুধু রাষ্ট্রকেন্দ্রিক আলোচনা নয়, বেসরকারি সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান নিয়েও আলোচনা করে এমন কিছু রাষ্ট্রবিজ্ঞানীর নাম উল্লেখ করো। ইয়ার বল, অ্যালান বল ব্রিটিশ চিন্তাবিদ, রবার্ট ডাল মার্কিন আচরণবাদী চিন্তাবিদ। এরা হচ্ছেন তোমার রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্র, সরকার, তার পাশাপাশি বেসরকারি সংস্থা। এবং আপডেট হলো তোমার রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্র, সরকার, আইন, রাজনীতি, আদালত, রাজনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক বিভিন্ন ব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনা, রাজনৈতিক তত্ত্ব, আন্তর্জাতিক সংগঠন, আন্তর্জাতিক আইন, আঞ্চলিক সংগঠন ইত্যাদি বহু বিষয় নিয়ে আলোচনা করে। একেই বলে রাষ্ট্রবিজ্ঞান। নেক্সট প্রশ্ন, দ্য ল অফ দি কনস্টিটিউশন, এই গ্রন্থটি কে লিখেছেন? এটা 1885 সালে ইংল্যান্ডের চিন্তাবিদ এভি ডাইসি, ইনি সংবিধান বিশারদ বটে। ব্যবস্থা জ্ঞাপক তত্ত্বের দৃষ্টিভঙ্গি, ব্যবস্থা জ্ঞাপক দৃষ্টিভঙ্গি। দেখো, আমি আগের ভিডিওতে বলেছি যে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে তোমার উদারনীতিবাদী দৃষ্টিভঙ্গি বলেছি, আরেকটা বলেছি মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি। ওইভাবে তোমার শ্রেণীগত বা অর্থনৈতিক ভিত্তিতে ওইভাবে ভাগ করা যায়। আর এখানে রাজনৈতিক যে কাঠামো, সেই কাঠামোর দিক থেকে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি অনেকগুলো। অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি, আধুনিক দৃষ্টিভঙ্গি, তারপরে সাবেকি দৃষ্টিভঙ্গি, মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি এখানেও আসবে, মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি আসবে, প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি আসবে, কার্যকাঠামোগত দৃষ্টিভঙ্গি আসবে। এগুলো অনেক দৃষ্টিভঙ্গি, এত কিছু ক্লাস 11-এর ক্ষেত্রে দরকার হবে না। আমরা তাহলে একটু দেখে নিই যে ব্যবস্থা জ্ঞাপক দৃষ্টিভঙ্গির প্রবক্তা কে। ডেভিড ইস্টন। দেখো, ব্যবস্থা জ্ঞাপক দৃষ্টিভঙ্গিতে ডেভিড ইস্টন বলছেন যে পলিটিক্যাল সিস্টেম, তার বইয়ের নাম পলিটিক্যাল সিস্টেমের জনগণ তাদের চাহিদা পূরণের জন্য তাদের যে দাবি, অভাব, অভিযোগ, সেটা রাজনৈতিক কর্তৃপক্ষের কাছে আবেদন করে। আর রাজনৈতিক কর্তৃপক্ষ তাদের এই দাবিটাকে সমর্থন করে। তাহলে ডিমান্ড করে জনগণ আর সাপোর্ট করে গভর্নমেন্ট। তাহলে ডিমান্ড আর সাপোর্ট এই দুয়ে মিলে হয় ইনপুট, INPUT, ইনপুট মানে হচ্ছে তোমার, এটাকে বাংলায় বলে হচ্ছে উপাদান। আর সরকার ওই চাহিদা, এবং সরকার সেটাকে সাপোর্ট করলো, চাহিদা পূরণের জন্য সরকার যতটা পারে মানে আন্তরিকভাবে চেষ্টা করবে, ডিসিশন নেবে চাহিদা পূরণের জন্য। কিন্তু ডিসিশন নিলেও কিন্তু সব চাহিদা জনগণের সব ডিমান্ড পূরণ করতে পারবে না। সরকার যে ডিসিশন নিল, মানে তাদের দাবিকে মেনে নিয়ে সরকারি সিদ্ধান্ত নিল জনগণ যাতে পায়, সেইটাই হচ্ছে তোমার আউটপুট। এইটা হলো সরকারি সিদ্ধান্ত, আউটপুট। হ্যাঁ, উপপাদ বলা হয় একে, উপপাদ। তো আউটপুট তো হয়ে গেল। তারপরে আমি আগেই বলেছি সব চাহিদা জনগণে পূরণ করা সম্ভব না, কিছু চাহিদা থেকে যাবে। তখন সেটা ফিডব্যাক পথে পিছনের দিক দিয়ে আবার সমাজ পরিবেশে আসবে। দেখো, সমাজের মানুষের চাহিদা বাড়তেই থাকে, যুগ পাল্টায়, চাহিদা বাড়তে থাকে, ক্রমবর্ধমান চাহিদা। সেই নতুন চাহিদার সঙ্গে পুরাতন যে চাহিদাগুলো যোগ হলো,
এবার আরও বড় আকারের চাহিদা তোমার ডিমান্ড করলো গভর্নমেন্ট, পলিটিক্যাল সিস্টেমের যে অথরিটি সেই কর্তৃপক্ষ, সরকারি কর্তৃপক্ষের কাছে দাবি করলো। এবার দাবি করলো, আবার গভর্নমেন্ট কিন্তু সিদ্ধান্ত নেবে, আউটপুট করবে, আবার কিন্তু ওই সিদ্ধান্ত নেওয়ার পরেও আবার কিছু চাহিদা থেকে যাবে, আবার সমাজ পরিবেশে চলে আসবে, এনভায়রনমেন্টে চলে আসবে। এইভাবে চক্রাকারে গভর্নমেন্ট সিস্টেম চলতে থাকে, এইভাবে চক্রাকারে সিস্টেম চলতে থাকে। দিস ইজ পলিটিক্যাল সিস্টেমের, এটা হচ্ছে ব্যবস্থা জ্ঞাপক দৃষ্টিভঙ্গির মূল কথা। এই তত্ত্বের মূল প্রবক্তাকে ডেভিড স্টন। এইটুকু বললাম, আবার ক্লাসে আমি আরও ভালো করে বুঝাবো। নেক্সট প্রশ্ন হচ্ছে কাঠামো কার্যগত তত্ত্বের প্রবক্তা। কাঠামো কার্যগত তত্ত্বের প্রবক্তা অ্যালমন্ড পাওয়েল। কাঠামোটা কি? পলিটিক্যাল সিস্টেমের কাঠামো হইল আইন বিভাগ কাঠামো, আর আইন বিভাগ যে আইন তৈরি করে, যে আইন তৈরি করা যে কাজ, আইন বিভাগের কাজ, সেইটা হলো কার্যগত। শাসন বিভাগ কাঠামোর মধ্যে ধরবে, আর শাসন বিভাগের কাজটা, শাসন বিভাগের কাজ কি? আইনকে ইমপ্লিমেন্ট করা। দেখো, শাসন বিভাগের দুটো অংশ আছে, একটা জনপ্রতিনিধি নির্বাচিত পলিটিক্যাল, আর একটা হচ্ছে নন পলিটিক্যাল আমলা, ব্যুরোক্র্যাট। তারা গভর্নমেন্ট পলিসিকে, শাসন বিভাগের যে পলিসি নির্ধারিত হয়, আর গভর্নমেন্টের শাসন বিভাগের এক্সিকিউটিভ বডি যে মানে সিদ্ধান্ত নেয়, সেটাও আবার আইন বিভাগের দ্বারা স্বীকৃত, অনুমোদিত, আর এইটাকে ইমপ্লিমেন্ট করে ব্যুরোক্র্যাটরা। এক কথায় তাহলে শাসন বিভাগের যে কাজ ইমপ্লিমেন্ট করা গভর্নমেন্ট পলিসিকে, সেটা হলো শাসন বিভাগেরই একটা অংশ, অরাজনৈতিক অংশ, দ্যাট ইজ ব্যুরোক্রেসি। সো ব্যুরোক্র্যাটরা যে শাসনকে বাস্তবে রূপায়িত করে, পরিচালনা করে, তাকে বলা হয় ব্যুরোক্রেসি। এইটা তোমার বলতে চাইছেন যে এটা হলো কাজটাকে বলা হচ্ছে কার্যগত, আর কাঠামোগত হচ্ছে আইন বিভাগ, শাসন বিভাগকে। আর বিচার বিভাগটাকে বলা হচ্ছে তোমার কাঠামো, আর বিচার বিভাগের কাজটাকে বলা হচ্ছে কার্যগত। এই তিনটি একটু বুঝে রাখো। যাই হোক, ভিডিও বড় হয়ে যাচ্ছে, তা আজকে একটু বিষয়টা কঠিন মনে হবে, তবে আমি ব্যাখ্যা দিয়েছি, ভিডিও একটু দেখবে, আশা করি সহজ হয়ে যাবে। আমি সহজ যতটা পেরেছি করেছি, বোঝানোর চেষ্টা করেছি। আমি এখন যাই করব, একটা কনসেপ্ট দেবো, ছোট আকারে ভিডিও করব, কিন্তু প্রত্যেকটা জিনিস আমি তোমাদের সামনে তুলে ধরবো কনসেপ্ট দেওয়া। তার কারণ 11 থেকেই তোমার ভবিষ্যৎ গড়বে। ইউপিএসসি, অল ইন্ডিয়া সার্ভিসের ক্ষেত্রে তোমার যেটা তোমার স্টেটের পিএসসি পরীক্ষা বলো, WBCS থেকে শুরু করে অন্যান্য যে পরীক্ষা আছে, জয়েন্ট ইউপিএসসি, সব পরীক্ষাতেই কিন্তু পলিটিক্যাল সায়েন্স লাগবেই। পলিটিক্যাল সায়েন্স কিন্তু শুধু 11-এর জন্য নয়, এটা তোমার কম্পিটিটিভ টেস্টের একটা বড় হাতিয়ার হচ্ছে এই সাবজেক্ট। যাই হোক, এই বলে আমি আলোচনা শেষ করছি। ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ।